ওকে, এখন আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাসে আমরা সর্বপ্রথম সি প্রোগ্রামিং এর বেসিক নিয়ে কথা বলবো। তো অনেকে হয়তো জানেন, আমি সবার সাথে আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে, সো কোনো টেনশন নাই। আমার সাউন্ড ক্লিয়ার আছে তো? জি স্যার। জি স্যার। স্যার কন্টিনিউ করুন। ওকে, বিষয়টা হচ্ছে এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন মানে কি, ধরেন যে একদম কি পয়েন্ট কোথা থেকে আসবে এটা কিন্তু বুঝতে পারবেন না। এবং বিষয়টা হচ্ছে যে আপনি পড়ে গেছেন লিখিত, মানে পড়ছেন, কিন্তু যেই জায়গাটাতে টাচ বেশি দেওয়া উচিত সেটা হয়তো টাচ দেননি। শুরু করব, হয়তো প্রথম দিকে একটু অনেকের এগুলো জানাশোনা আছে, একটু বোরিং লাগতে পারে। আমার মনে হয় তারপরেও আপনি মনোযোগ দিয়ে ক্লাস করবেন, কারণ এখান থেকে এমসিকিউ আসবে। আমার লেকচার থেকে 80% এমসিকিউ কাভার করবে আশা করা যায়। ওকে, আচ্ছা, আমরা সি প্রোগ্রামিং এর ইতিহাস প্রথমে একটু জানি। ধরেন 1969 সাল, কেন থমসন বেল ল্যাবসে কাজ করার সময় একটা বি ভাষা তৈরি করেন। কে? এগুলো কিন্তু সবই নোট করবেন। কেন থমসন আহ, বেল ল্যাবসে কাজ করার সময় একটা ভাষা তৈরি করেন, ভাষাটার নাম হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ। ওকে, কি ল্যাঙ্গুয়েজ? বি ল্যাঙ্গুয়েজ। এটা কত সালে? 1969 সালে। আচ্ছা, এখন এই বি ভাষাটা মূলত তৈরি করা হয়েছিল হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য। কি? ইউনিক্স ওএস এর জন্য। ওকে, তো এখন 1970 সালের দিকে এই কেন থমসন আবার আরেকজনকে সাথে নিল, সেটার নাম হচ্ছে ডেনিস রিচি। আচ্ছা, এই কেন থমসন এই ডেনিস রিচিকে সাথে নিয়ে বি ভাষার উপরে রিসার্চ করতে 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 সি ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করে ফেলেন। কি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন? সিটা। আচ্ছা, তাহলে এই প্রথমে সিটা কে কে আবিষ্কার করেন? কেন থমসন অ্যান্ড হচ্ছে ডেনিস রিচি। এই দুজন মিলে প্রথমে হচ্ছে একটা প্রাথমিকভাবে একটা সি ভাষা তৈরি করেন। এটা আসলে খুবই ছোট, সহজ এবং কিন্তু দ্রুত ছিল। তো এর পরবর্তীতে এইটা যেটা করেন সেটা হচ্ছে এটা 1970 এখন 1972 এসে এই ডেনিস রিচি, এগুলো সব নোট করবেন প্লিজ, যদিও আমি নোট দিয়ে দিব, তারপরেও হচ্ছে আপনারা এগুলো লিখবেন, কারণ একবার লিখলে অনেকটা পড়াটা হয়েও যায়। আচ্ছা, এই ডেনিস রিচি 1972 সালে কি করেন? এই সি ভাষার একটা পূর্ণাঙ্গ সংস্করণ তৈরি করেন। কি? পূর্ণাঙ্গ সংস্করণ করেন। এই জন্য আমরা জানি হচ্ছে এই ডেনিস রিচিকে কি বলা হয়? সি প্রোগ্রামিং এর জনক বলা হয়। ওকে, তো এখন তাহলে এমসিকিউ এই জায়গায় আসতে পারে যে কত সালে সি প্রোগ্রামিংটা আবিষ্কার হয়। ওকে, তো মেইনলি যেহেতু 1972 সালে এটা পূর্ণাঙ্গ আবিষ্কার হয়, তো এই জন্য এই 72 সালকে ধরা হয়। অনেক জায়গায় 1970 আছে, কিন্তু এটা ভুল। আপনারা অপশনে 1972 থাকলে 1972 দিবেন, যদি কোনো কারণে 1972 না থাকে তাহলে 1970 দিবেন। তাছাড়া আদারওয়াইজ যদি দুইটা অপশন থাকে 1970 1972, তাহলে 1972 দিবেন। ওকে, তো এরপরে 1978 সালের দিকে একটা আবার ঘটনা ঘটে। 1978 সালে এই ডেনিস রিচি আরেকজনকে সাথে নেয়, যার নাম হচ্ছে ব্রিয়ান, আসলে উচ্চারণটাই কেমন যেন, কার্নিগান। হ্যাঁ, তো এই দুজন মিলে, এটা প্লাস হচ্ছে ডেনিস, এই দুজন মিলে একটা বই আবিষ্কার করেন। বইটার নাম হচ্ছে বই তৈরি করেন। বইটার নাম হচ্ছে দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা এমসিকিউ, দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কত সালে বলেন তো? 1978 সালে। এটা একটা এমসিকিউ আসছে পরীক্ষায়, যে আহ, প্রথম সি প্রোগ্রামিং এর যে বই সেটা কোনটা, সেটার নাম কি?
ওকে, তো তাহলে সেটার নাম হচ্ছে দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইটা আসলে খুবই পপুলার এবং শিক্ষার্থীদের একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় এই বইটাকে। আচ্ছা, 1983 সালে এনসি সি এর জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করেন। 1983 সালে এনসি এনসি কি তো আমরা নাম শুনছি অনেকে, তাই না? এনসি সি এর জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করেন। এটাকে সেটা হচ্ছে এনসিসি নামে পরিচিত। তো এনসি এর পূর্ণরূপ আবার পরীক্ষা আসে, এটা কি? আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কত সালে? 1983 সালে। যেগুলো পড়াচ্ছি সবগুলো এক একটা করে এনসিকিউ পরীক্ষায় আসা। আচ্ছা, 1990 সালে আবার আইএসও এই এনসিসি এর স্ট্যান্ডার্ডকে আইএসও সি হিসাবে গ্রহণ করে। কত সালে? 1970 সালে যেটা হয় আইএসও এই যে এনসিসি আছে এইটাকে আবার স্ট্যান্ডার্ড হিসেবে, সি এর স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করে। ওকে, তাহলে মোটামুটি এইটাই হচ্ছে ইতিহাস। এইগুলো আমি সুন্দর করে পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ রেডি করা আছে। ক্লাসের ভিডিও যখন আপলোড করব সাথে এই পিডিএফটাও দিয়ে দেবো। ওকে, আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না? লেখা কি বোঝা যাচ্ছে না এরকম? একজন লিখছে যে লেখা বোঝা যাচ্ছে না। স্যার বোঝা যাচ্ছে, তবে একটু বোল্ড করলে ভালো হয় আর কি স্যার। বোল্ড করবো? আচ্ছা, ওকে। বোল্ড বোল্ডই আছে হয়তো, মানে স্ক্রিনে প্রবলেম আপনাদের। একটু জুম করে নেন, যদি ফোনে হয় তাহলে একটু জুম করে নেন, হ্যাঁ, একটু জুম করে দেখেন। আর না হলে ল্যাপটপে দেখা যাওয়ার কথা। আর ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে বোঝালে তাহলে ওইটাকে আসলে বোঝানোর যখন জিনিস আসবে তখন ওইটাকে আসলে ক্লাস বলে না, তখন পাতা উল্টানো বলে জাস্ট। আচ্ছা, এখন অনেক কিছু আমরা জানি। সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট একবার করে বলে যাচ্ছি। এটাকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো কেন প্রসিডিউরাল? এটা ভাইবা আসবে, হ্যাঁ। আমি একটু মোটা করেছি তাও। কেউ একটু বলেন তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা কি, একটু ফিডব্যাক শুনি। স্যার এখানে ডাটার গুরুত্বটা স্যার বেশি স্যার, ফাংশনের ব্যবহার খুবই কম। অন্য কেউ? ফাংশনে কে বলেন, এর ভুল বললো না সঠিক বললো? এখানে প্রবলেমকে ছোট ছোট মডিউলে ভাগ করা হয় এই জন্য। রাইট, এখন ছোট ছোট মডিউলে ভাগ করা মানে কি? ফাংশন তো থাকবেই। ফাংশন থাকবে না? আচ্ছা, ওকে। তো বিষয়টা হচ্ছে যে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, মূলত প্রত্যেকটাকে ধাপে ধাপে ভাগ করা হয়। আমরা ক্লিয়ারলি বুঝে যাব সি প্রোগ্রামিং যখন আমরা পুরোটা শেষ করব তখন আমরা এটাকে একটা ফুল ক্লিয়ার আসবে। আমি একটা কোশ্চেন রেখে গেলাম যে হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা কি। ওকে, এটা আমরা ধীরে ধীরে বুঝে যাব। ওকে, তারপর আমি একটা হিন্টস দেই যে এখানে আসলে প্রত্যেকটাকে ধাপে ধাপে বিভক্ত হয়। ধাপে ধাপে মানে কি, এখানে কি থাকবে, কি থাকে সাধারণত? নর্মালি অ্যালগোরিদম যে স্টাইলে কাজ করে ওই স্টাইলেই আসলে এই ল্যাঙ্গুয়েজগুলো কাজ করে। তো অ্যালগোরিদম কীভাবে কাজ করে? অ্যালগোরিদম কাজ করে হচ্ছে ধাপ। আমি যদি ভাত রান্না করি তাহলে কী হয়, প্রথমে কি চাল ধুই, তারপরে পানি গরম হোক, তারপরে হচ্ছে অটোমেটিক কি হয়, মানে ফ্লো চার্টের মতো। ফ্লো চার্টের মতো অনেকটা, হ্যাঁ। শেষে রান্না করার পরে কি আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি। যদি একটা মানে রান্না থেকে শুরু করে খাওয়া প্রসেস পর্যন্ত একটা ল্যাঙ্গুয়েজ চিন্তা করি আমরা। তো এখন, তো এখানে আসলে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে আসলে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এইটাই আসলে মেইনলি বোঝেন। এখন এই ছোট ভাগের মধ্যে ফাংশনও থাকে, হ্যাঁ, অবশ্যই এখানে ফাংশনের গুরুত্ব আছে। আচ্ছা, তো এখন আপনারা একজন বলেন তো যে রান করা কি আর এক্সিকিউশন কি, বলেন তো। ভাইভাতে একদম ডিরেক্ট এই প্রশ্ন করবে যে রান ভিএস এক্সিকিউশন কি?
এটার আমি একটা সুন্দর মানে এক্সাম্পল দিব, কেউ যদি একটু বলেন মানে একটু ভালো হয়, রেসপন্স পাইলে একটু সুবিধা হয়। স্যার রান করাটা কি আউটপুট দেখানো? আচ্ছা স্যার রান কি স্যার কম্পাইল করা? আচ্ছা, আর কেউ? এই কোশ্চেনটা একটু আমি আগে স্যার হচ্ছে ওই রান টাইম, রান ভার্সেস এক্সিকিউশন বলতে মূলত এক্সিকিউশন মূলত হচ্ছে কম্পাইল টাইমটাকে বোঝায়। যখন হচ্ছে সোর্স কোড থেকে হচ্ছে মেশিন কোডে ওটা হচ্ছে কনভার্ট হয়, তখন ওইটাকে বোঝায় মূলত এক্সিকিউশন। আর রান মূলত ওই যে কনভার্ট হয়েছে, যেটা সোর্স কোড মেশিন কোডে গেছে, ওই মেশিন কোডটা পরে যখন এক্সিকিউট হয়, মানে ওই প্রসেসটা চলে, ওইটাকে বলা হয় মূলত রান। আচ্ছা ওকে, বিষয়টা হচ্ছে আমি একটু বোঝাই, হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে রান করা মানে হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করা, এক্সিকিউশনের জন্য প্রস্তুত করা। আমি আজকে যে যে মানে অ্যান্সারটা দিব, এটা আপনি যদি ভাইভাতে ধরে এইটা দিবেন, সেম অ্যান্সার দিবেন, হ্যাঁ। ওকে, তো ভাইভাতে ম্যাক্সিমাম আমার সাথে অনেকে অনেকে ফোনে কথা বলছে যে ভাই আমি অনেকবার এনটিআর, বিশেষ করে 18তমতে এনটিআর সেট দিছি, তো ভাইভাতে আমি ফেল করেছি। তো আবার পিএসসির অনেকে আমাকে পিএসসির প্রিপারেশন নিচ্ছে, অনেকে বলে ভাই আমি অনেকবার ভাইভা দিচ্ছি কিন্তু ফেল করেছি। তো ভাইভাতে ফেল করার কারণ হচ্ছে আপনার বেসিক যে ফান্ডামেন্টাল নলেজটা স্ট্রং নাই। তো এই জায়গায় দেখেন আমি একটু বলি, আমি যে কথাটা বলবো এটা সারা জীবন মাথায় রাখবেন। এক্সিকিউশনটা হচ্ছে প্রসেসরের সাথে সম্পর্কিত। কার সাথে? প্রসেসর। ভালো করে মাথায় রাখেন, এক্সিকিউশনটা কার সাথে সম্পর্ক? প্রসেসরের সাথে সম্পর্ক। তার মানে কি, আপনার যদি কোনো কিছু হয়, কাজ করে, তাহলে সেটা যদি প্রসেসর দ্বারা কিছু করে তাহলে সেটাকে হবে হচ্ছে এক্সিকিউশন। বুঝতে পারছেন? আচ্ছা, আর রানটা কি? রানটা হচ্ছে এই যে প্রসেসর দ্বারা যে কিছু করবে এটার জন্য তৈরি করা। তার মানে রানটা হচ্ছে এক্সিকিউশনের জন্য ফাইলকে রেডি করা। ঠিক আছে, এক্সিকিউশনের জন্য কি? ফাইলকে রেডি করা। ঠিক আছে, আর এক্সিকিউশনটা হচ্ছে মানে ধরেন আমার এখন লজিক কাজ করবে, 2 2 4 হলো, এবার এই যে ইকুয়েশনটা কাজ করবে, এটা কে করে? অ্যারিথমেটিক লজিক ইউনিট করে। অ্যারিথমেটিক লজিক ইউনিটটা কার পার্ট? প্রসেসরের পার্ট। তাহলে এই কাজটা কে করছে? প্রসেসর করছে। তাহলে আপনি আপনি অ্যান্সার দিবেন এরকম যে এক্সিকিউশন হচ্ছে প্রসেসরের সাথে সম্পর্কিত। যখন কোনো কাজ প্রসেসর দ্বারা সম্পাদিত হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সিকিউশন। আর রানটা হচ্ছে যে এক্সিকিউশনের জন্য কোডকে প্রস্তুত করা। ওকে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আমি একটু জাস্ট এটা একটু আগেই মানে একটু লিখলাম, এরপর আমরা পড়বো তো। আচ্ছা, এখন ধরেন মানে একটা বেসিক জিনিস কম্পাইলার এবং ইন্টারপ্রিটার, এটা তো আমরা জানি যে আমি জাস্ট একবার একটু এক লাইনে একটু ব্রিফ করে নিই। কম্পাইলার এবং ইন্টারপ্রিটার আমরা জানি যে কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে পুরো কোডকে সোর্স কোডে রূপান্তর করে একবারে, তাই না? এটা পুরো সোর্স কোডকে মেশিন কোডে বা হচ্ছে বাইট কোডে রূপান্তর করে, তারপরে হচ্ছে প্রোগ্রামটা কি করে? রান করে আর কি। আর ইন্টারপ্রিটার কি করে বলেন তো? লাইন বাই লাইন চালায়, তাই না? তাহলে হচ্ছে কম্পাইলার, আমি জাস্ট একটু মানে ছোট্ট করে বলি কারণ অনেকে একজন লিখছে আমি 2019-এ পাস করছি, কিছু মনে নেই স্যার। ওকে, তাহলে কম্পাইলারটা কি করে? একবারে সোর্স কোডকে মেশিন কোডে, এই যে মোটা করার জন্য কিন্তু মনে হয় আরো খারাপ দেখা যাচ্ছে মনে হয়, রূপান্তর করে। আচ্ছা, আর ইন্টারপ্রিটার কি করে বলেন তো? এটা আসে সব সময় ইন্টারপ্রিটার কি করে? ইন্টারপ্রিটারটা হচ্ছে যে লাইন বাই লাইন করে আর কি। তো এখন আপনাকে যেটা প্রশ্ন পরীক্ষায় আসে সেটা হচ্ছে কম্পাইলারের যে এক্সাম্পল, মানে কি কি ল্যাঙ্গুয়েজ মানে ইউজ করে কম্পাইলার, সেইটা প্রথমে বুঝতে হবে। তো এটা কি? সি, সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে
সি সি প্লাস প্লাস, তারপরে হচ্ছে যে অনেকে বলছে স্যার কলম চিকন করে ফেলেন, ওকে। তো সি সি প্লাস প্লাস, তারপরে কি আছে, জাভা, গো ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কাজ করছেন কিনা আমি জানি না। গো, আমি প্রায় 15 থেকে 16টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছি অলরেডি, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করি তো দীর্ঘ 10 বছর ধরে। তো সেখানে আসলে মূলত সব ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। তো কম্পাইলারটা তাহলে কি সি সি প্লাস প্লাস, জাভা, গো, তারপর আরও আছে রাস্ট, এগুলো পরীক্ষায় আসে। বিশেষ করে আপনার এই জাভাটা আসতে পারে, গোটা এখন অনেক পরীক্ষায় গো দিচ্ছে, আর সি সি প্লাস প্লাস তো থাকেই। ওকে, এখন ইন্টারপ্রিটারের যে উদাহরণটা, তাহলে কি এটা কি, যে পাইথন যে কাজ করে, কি আমরা খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ পাইথন, এটা কি ইন্টারপ্রিটার দিয়ে কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, খুবই জনপ্রিয় জাভা স্ক্রিপ্টকে হচ্ছে জাভা স্ক্রিপ্টে হচ্ছে কি বলা হয় জানেন, ওয়েবের মা বলা হয় জাভা স্ক্রিপ্টে, এটা একটু মাথায় রাখেন। ওয়েবের মা বলা হয়, ওকে, কারণ আপনি যা কিছু করেন ওইটা জাভাতে কনভার্ট হয়ে যায়। ওকে, তারপরে আরো কিছু আছে, পিএইচপি, এটা তো আপনারা করেন, রুবি, এগুলো হচ্ছে মোটামুটি মানে হচ্ছে থাকবে। ওকে, আচ্ছা। তো এখন মানে খুবই ইম্পর্টেন্ট একটা, এটা আলোচনা করার একটা কারণ হচ্ছে যে কোশ্চেন আসে, রান টাইম কি আর কম্পাইল টাইম কি। রান টাইম কি আর কম্পাইল টাইম কি, ওকে। আচ্ছা, একটু আগে আমরা এক্সিকিউশন করলাম, এক্সিকিউশন এবং রান এটা কিন্তু খুব কাছাকাছি একটা জিনিস। অনেক সময় অনেকে মনে করে রান আর এক্সিকিউশন প্রায় এক, তবে এক না, তবে মোটামুটি কাছাকাছি একটা জিনিস আর কি, রান এবং এক্সিকিউশন, ওকে, যেটা আমি আলোচনা করলাম। এখন এর মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে রান টাইম কি, কম্পাইল টাইম কি, এখান থেকে এমসিকিউ আসেই। ওকে, তো এখন এমসিকিউটা যেভাবে আসে আসলে ওইভাবেই পড়া উচিত। তো এখন কেউ একজন বলেন, এইবার এই দুইটার মধ্যে ডিফারেন্ট বলতে পারবেন? স্যার এক্সিকিউশন করতে যে টাইমটা স্পেন্ড হয় সেটা হচ্ছে রান টাইম। এক্সিকিউশন করতে যে টাইমটা সেটা রান টাইম। আর কেউ বলেন তো? স্যার এক্সিকিউশনের জন্য প্রস্তুত করতে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে রান টাইম, আর কম্পাইল টাইম হচ্ছে একটা পুরো কোডকে মানে সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করতে যে সময় লাগে আচ্ছা, বিষয়টা হচ্ছে নাকি। যে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, তো রান টাইম আমরা প্রথমে একটু কম্পাইল টাইমটা বুঝি। আচ্ছা, ধরেন আপনি কম্পিউটারে টাইপ করলেন, মানে প্রোগ্রাম টাইপ করছেন, তো এই যে টাইপিং করছি আমি বা কোড লিখছি, তো যা কিছু করছি, হ্যাঁ, এখন এই করার পরে কম্পাইলার দেখছে যে হচ্ছে আহ, কোনো মানে সিনট্যাক্স ভুল আছে কিনা, টাইপ মানে টাইপিং মিস্টেক আছে কিনা, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে কম্পাইল টাইম, ঠিক আছে। মানে আমরা যে কিছু করছি, টাইপ করছি, ভুল করছি, বা আমি কোনো সেমিকলন বাদ দিলাম কিনা, কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার বাদ গেল কিনা, ডেটা টাইপ ভুল করছি কিনা, টাইপ মিসম্যাচ করছি কিনা, ফাংশন ডিক্লারেশনে ভুল হচ্ছে কিনা, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল পূর্ণ ঘোষণাতে ভুল হচ্ছে কিনা, এই সবগুলোই হচ্ছে যে আপনার কম্পাইল টাইম, ঠিক আছে। আচ্ছা, আর রান টাইমটা কি? রান টাইমটা হচ্ছে যখন কম্পাইল হয়ে যায়, ধরেন আমার কোনো ইরর নাই, সিনট্যাক্স ইরর নাই, কোনো হচ্ছে টাইপিং ইরর নাই, সব কিছু হয়ে গেল, এখন এক্সিকিউশন যে চলবে, এক্সিকিউশন যে পুরোটা সময় যতক্ষণ চলবে, এই পুরো সময়কে এটা বলা হয় হচ্ছে রান টাইম, ঠিক আছে। তাহলে কি রান টাইমটা কি? এক্সিকিউশন চলার পুরো সময়।
আচ্ছা, আর তাহলে কম্পাইল টাইমটা কি হচ্ছে? কম্পাইল টাইমটা হচ্ছে যে আমাদের যে সোর্স কোডটাকে আমার কম্পাইলের মাধ্যমে মেশিন কোডে যে আমাদের রূপান্তরিত হয়, এবং রূপান্তরিত হওয়ার পূর্বে যেটা সিনট্যাক্স মানে ধরা পড়ে, ভুল ধরা পড়ে, এবং টাইপিং যে ইরর ধরা পড়ে, এইগুলোই হচ্ছে তখন কম্পাইল টাইম। এখন পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় আসে হচ্ছে নিচের কোনটি কম্পাইল টাইম ইরর। কি আসে? পরীক্ষায় আসে হচ্ছে নিচের কোনটি কম্পাইল টাইম ইরর। তো এখন এই জিনিসটাতে আমরা ভুল করি ম্যাক্সিমাম। তাহলে আমরা কম্পাইল টাইম ইররের মধ্যে কী কী আছে আমি এটার পিডিএফ দিয়ে দিব, সো এটা নিয়ে আর কথা বলছি না। আমি এতক্ষণ যেটা বললাম সেটা কম্পাইল টাইম ইরর। আর রান টাইম ইররের মধ্যে কি থাকে? রান টাইম ইররের মধ্যে দেখেন, যখন এই যে রান টাইম আর এক্সিকিউশন, এটাকে তো বললাম তাই না? তো যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে প্রসেসর দিয়ে যখন আমার এক্সিকিউশন হবে তখন কিছু ভুল ধরা পড়ে, যেরকম ডিভাইডেড বাই 0 আমরা যদি চিনি, তারপরে হচ্ছে তারপরে নাল পয়েন্টার, এগুলো আমরা সব কিছু ধীরে ধীরে শিখে যাব, কিন্তু এই জিনিসগুলো জানা দরকার। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে ধরেন আমার যদি মেমোরি না থাকে, তারপরে কোনো একটা ফাইল লিখলাম, মানে অ্যাড করলাম, সেটার ফাইল পাইলো না, হ্যাঁ, সেগমেন্টেশন ফল থাকতে পারে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ফেলার হতে পারে, ইনফিনিটি লুপ হতে পারে, ইনপুট আউটপুট ইরর হতে পারে। এই সব কিছুই হচ্ছে রান টাইম ইররের এক্সাম্পল। ওকে, তো এটার আমি শীট দিয়ে দেবো। ঠিক আছে স্যার, একটা মিনিট কথা বলে দিন। হ্যাঁ, শিওর, বলো। জি, আমি যতটুকু বুঝতে পারলাম, মেবি কম্পাইল টাইপ ইরোডটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো কিছু রান্না করতে যাই, তো রান্না করার আগে আমার কাছে লবণ আছে কিনা, অথবা আমি ডিম ভাজি করবো, ডিম আছে কিনা, এই জিনিসগুলো আছে কিনা, যদি না থাকে তাহলে এটা আবার কম্পাইল টাইম ইরোড আমি বলতে পারি। এবং যদি এই সব ইকুইপমেন্ট আমার কাছে আছে, কিন্তু আমি রান্না করতে ধরে দেখা যাচ্ছে আমার লবণ বেশি হয়ে গেছে তরকারিতে, অথবা গ্যাস শেষ হয়ে গেছে, এগুলা মেবি হবে হচ্ছে রান টাইম ইরোড, তাই না? হ্যাঁ, অনেকটাই আপনার কথা অনেকটাই মিল আছে আর কি। জি, জি। ঠিক আছে, এক্সাম্পল একটা ভালো বানাইছেন। ওকে, আচ্ছা, এখন এই যে এই সিটা হচ্ছে কি, সি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা জানি, এটা হচ্ছে কম্পাইলার দিয়ে কি হয়, এক্সিকিউশনটা হয়, মানে সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর হয়, তাই না? একজন লিখছে কম্পাইল টাইম হচ্ছে লেখার সময় ভুল, আর রান টাইম হচ্ছে চালানোর সময় ভুল। হ্যাঁ, ওকে, এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে সি প্রোগ্রামিংটা, এটা নিয়ে আমরা একটু কথা বলি। ধরেন অনেকে অনেকদিন পড়ছেন, তো অনেকদিন আগে পড়ছেন, সি সাধারণত প্রথম থেকে পড়া হয়, ভুলে গেছেন, এই জন্য আমি এটা একটু ভালো করে বোঝাচ্ছি। তো এইটা ধরেন প্রথমে আমাদের একটা সি প্রোগ্রামিং, ধরেন এ ডট, আমরা এ নামে সেভ করলাম এ ডট সি, সিটা কি হয়, ডট এক্সটেনশন সিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ধরেন আমি প্রথমে আমার সোর্স ফাইল থাকলো। আচ্ছা, এইবার কম্পাইলারের মধ্যে দিলাম কম্পাইলার প্রথমে কি করে, এটা কিন্তু একটা এমসিকিউ, এই জন্য পড়াচ্ছি। কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে প্রথমে এই যে আমার ফাইলটা আছে এটাকে ডট ওবিজে অবজেক্ট ফাইলে রূপান্তর করে। কিতে? অবজেক্ট। ধরেন এখানে ছোট হাতের এ দিয়ে দিই, এ ডট ওবিজে। প্রথমে কম্পাইলার কি করবে বলেন তো, ডট ওবিজে ফাইলে, অবজেক্ট ফাইলে রূপান্তর করবে। এটা একটা এমসিকিউ পরীক্ষায় আসছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আচ্ছা, এইবার এখান থেকে এসে এখানে একটা লিঙ্কার থাকে, তো এই লিঙ্কারের মধ্যে আবার এই ওবিজে ফাইলটা চলে আসে, কার মধ্যে? লিঙ্কার। লিঙ্কারে আসার পরে এ আবার কি করে, এ হচ্ছে ডট ইএক্সি ফাইলে রূপান্তর করে। আপনারা যারা সি প্রোগ্রাম রান করছেন দেখবেন ইএক্সি ফাইল আসে, তো ইএক্সি ফাইলে রূপান্তর করে। তাহলে এটা হবে হচ্ছে আমার
লিঙ্কার কি করে বলেন তো, a.exe ফাইলে রূপান্তর করবে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস থাকে, সেটাকে বলা হচ্ছে লোডার। সর্বশেষ ধাপ হচ্ছে লোডার। লোডারে এসে এইটা যেটা হয় সেটা হচ্ছে এক্সিকিউশনটা হয় কিসে এসে, লোডার। তো লোডারে যখন আসে তখন এরপরে যে আমাদের আউটপুটটা আসে এটাকে বলো, এই জায়গাটাতে এসে হচ্ছে এক্সিকিউশন হয়। এক্সিকিউশনটা এই জায়গায় হয়, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে ওবিজে ডট ক্লাস কি ফাইল কি সেম, না না না, দুটো আলাদা জিনিস। আচ্ছা ওকে, তাহলে আমাদের প্রথমে কি আসতেছে, মেইনলি ধাপটা বলছেন এই জিনিসটা, এই দুইটা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় আসে বারবার। কি হয়, কম্পাইলারের পরে কি কোন ফাইলে রূপান্তরিত হয়, ডট ওবিজে, আর হচ্ছে লিঙ্কারের পরে কোনটাতে, ডট ইএক্সি। দেখেন ক্লাস করলে কিন্তু মানে হচ্ছে এমসিকিউগুলো অটোমেটিকভাবে পারবেন। আর একটা বিষয় কি, যে ধরেন আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার মধ্যে তখন এই লেকচারটা মাথায় আসবে, অবশ্যই ক্লাস করবেন। আমি যদিও নোট দিব, তো শুধু নোট পড়লে হবে না। দেখবেন পরীক্ষার মধ্যে ডিরেক্ট আমার ভয়েস মনে পড়ে যাবে যে জাহিদ স্যার এই কথা বলেছিল যে এটা এরকম হয়, এবং তখন মনে পড়ে যাবে। তাহলে এই জন্য ক্লাস করাটা সবার জরুরি। আমি বলবো সবাইকে রেকর্ড ক্লাস হলেও করবেন, লাইভ ক্লাস যদি নাও করতে পারেন। আচ্ছা, তাহলে এই যে আমাদের কাজটা হলো, এখন এইটা কিছু কার মাধ্যমে হলো, আচ্ছা লিঙ্কারটা কি একজন বলছে। আচ্ছা লিঙ্কারটা হচ্ছে যে এটা আসলে কম্পাইলের মধ্যেই থাকে, হ্যাঁ, মানে এটা কম্পাইলারেরই একটা পার্ট, যেটা আসলে ডট ইএক্সিতে রূপান্তর করে, তাছাড়া আর কিছু না। এবং এটা ধরেন যে আপনারা যারা সি প্রোগ্রামিং করবেন, আচ্ছা আমি এইটা আপনাকে আরেকটা জিনিসে বুঝাই দিতে পারবো, সেটা হচ্ছে আমরা রান করবো নি, মানে যখন রান করব তখন প্রত্যেকটা পার্টটা আরেকবার আমি বলে দেবো। ওকে, আচ্ছা এইবার আমরা কিছু জনপ্রিয় সি কম্পাইলারের নাম শুনবো, জানবো আর কি। এই জিনিসটা মানে অনেকে ভুল করে, ধরেন সবাই কাজ করি আমরা কোড ব্লকসে, তাই না? আমরা মনে করি যে কোড ব্লকসই মনে হয় যে এটা হচ্ছে সি এর কম্পাইলার। তো এটা কিন্তু ভুল ধারণা, হ্যাঁ। তো বলেন তো কোড ব্লকসটা কি? স্যার আইডি। আইডি, আচ্ছা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তাই না? তো আমরা জানি। এখন কম্পাইলার তাহলে আইডি এবং হচ্ছে কোড এডিটর, এর মধ্যে পার্থক্য আপনাদের একটা বলে দিলাম, মানে পার্থক্য পড়বেন, ভাইভাতে ধরতে পারে। আইডি ভিএস এডিটর পড়বেন, ওকে। আচ্ছা, এখন জনপ্রিয় কিছু কম্পাইলার আছে, একটা হচ্ছে যে জিসিসি, এটা পরীক্ষায় আসে, অনেকবার আসছে অনেক। তো এইটা হচ্ছে, এটা ফুল মিনিং হচ্ছে জিএনইউ কম্পাইলার কালেকশন। আচ্ছা, আজকের ক্লাসে অত বোঝার কিছু নাই, মানে একটু থিওরি টাইপ অনেকের বোরিং লাগতে পারে, আমি বলবো যে তারপরে মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো এইটা একটা এটা নোট করতে পারেন, জিসিসি। তারপরে হচ্ছে এলএলভিএম ভিত্তিক একটা কম্পাইলার আছে, যেটা হচ্ছে প্লাঙ্ক বলা হয়। ওকে, এটা খুবই দ্রুত কাজ করে, খুবই দ্রুত। এটা একটা বৈশিষ্ট্য আছে, খুবই দ্রুত। ওকে, আচ্ছা আমাকে বলছে যে খুব ভালো লাগছে, আচ্ছা ওকে, ধন্যবাদ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এটা পরীক্ষা অনেক সময় আসে, পরীক্ষায় আসবে এরকম MSVC। আচ্ছা, তো MSVC কিন্তু আমরা বুঝবো না, এটা আবার অল্টারনেটিভ অপশন একটা আছে, সেটা হচ্ছে যে মানে এটা ফুল মিনিং হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল সি কম্পাইলার। এটা পরীক্ষায় আসে, ভিজুয়াল সি কম্পাইলার, ওকে। আচ্ছা, এরপরে
আরো কিছু আমি একটু আর যে একটা লিখে দিয়ে নোট নোট দিয়ে দিব, আমি জাস্ট বলে দিব ওকে। তো আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, ডিপ্লোমাতে ছিলাম 2006-5-6 দিকে, তখন হচ্ছে আমি যেটা করেছি, সরি 5-6 না, সরি 2008-9 দিকে, তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে যে টার্বো সি, আপনারা করছেন কিনা আমি জানি না, টার্বো সি অথবা বোল্ড অ্যান্ড সি। তো একদম কেমন একটা স্ক্রিন আসে লাফাতো সবসময়। আহ, আপনারা কেউ এটা ইউজ করছেন? আমরা ইউজ করেছিলাম। আচ্ছা, এইটা পরীক্ষায় আসে, এইটা পরীক্ষায় আমি দেখছি, আমি তো বই লিখতে যে এগুলো আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে, তো এইটা যে কতবার আসছে পরীক্ষায় যেটা বলার মতো না। হ্যাঁ, ওকে। তারপরে আরেকটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ইন্টেল সি কম্পাইলার। ইন্টেল সি কম্পাইলার, ওকে। এখন আচ্ছা, কেউ একজন আমাকে বলেন এই সি ল্যাঙ্গুয়েজটা কোথায় ব্যবহার হয় বলেন তো? স্যার প্রবলেম সলভিং এ। আচ্ছা, সি, এই যে সি ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে যে বিশেষ করে সিস্টেম যেগুলো সফটওয়্যার সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরেন প্লেন চালাচ্ছে, প্লেনের জন্য একটা সফটওয়্যার লাগবে, তখন সেই জায়গাটাতে এই যে সি প্রোগ্রামিং ইউজ হয়, ঠিক আছে, এই জায়গাগুলোতে। আর নর্মালি কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশন বানাই, অ্যাপস বানাই, এগুলোতে কিন্তু সি লাগে না। তো কোনো একটা সিস্টেমের জন্য যে আমরা সফটওয়্যারগুলো তৈরি করি, সিস্টেম সফটওয়্যার, সেটা ওএস হতে পারে, তো সেগুলোর জন্য আমাদের আসলে মূলত হচ্ছে সি কম্পাইলার বা সরি সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আচ্ছা, একজন বলছে অনেক কোশ্চেন ছিল, সমস্যা নাই, এই মানে 1 ঘন্টা আমি হচ্ছে ক্লাস দিব, আর বাকি আরেক ঘন্টা রাখবো আপনাদের কোশ্চেনের জন্য, ওকে। যেহেতু প্রথম দিকে অনেকের কোশ্চেন থাকতে পারে, ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আর একটু পড়াবো, ওকে, না হলে আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, এই যে আজকে যে আমরা এতক্ষণ যতটুকু পড়লাম, এতটুকুর মধ্যে থেকে আপনি 2টা এমসিকিউ কমন পাইতে পারেন, ঠিক আছে, যা আমি বোর্ডে লিখলাম কোনো পড়া বাদ দিই। আচ্ছা, না হলে মিনিমাম একটা তো পাবেনই, ওকে। তো নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের আজকের টপিকে, আসলে আমি আগে বলে দিইনি, আসলে বলে দেওয়া উচিত ছিল। আশা করা যায় যে নেক্সট দিনে পুরো কোর্স প্ল্যানটা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আজকে আর একটু শিখবো আমরা, সেটা হচ্ছে ডেটা টাইপ, কনস্ট্যান্ট, ভেরিয়েবল। তো আমরা জাস্ট ডেটা টাইপটুকু আজকে একটু দেখবো আর কি, আলোচনা করবো, যেহেতু আর 15 মিনিট ক্লাস দেবো। আচ্ছা, তো ডেটা টাইপ সিতে কয় ধরনের আছে কেউ বলেন তো? আচ্ছা, আমি একটু বলে নেই। 3 ধরনের স্যার। 3 ধরনের ক্যারেক্টার, তারপরে ইন্টিজার, ফ্লোট, ডাবল। স্যার 4 ধরনের। ফ্লোট, ফ্লোট, ডাবল। আচ্ছা 3 নাম্বার, আচ্ছা ফ্লোট, ডাবল। ডাবল, ওকে। তো ডাবলটা আসলে স্যার float এর আমরা তো বলছি কাছাকাছি পাবেন। বেসিক, ডেরাইভ আর হলো ইউজার ডিফাইন স্যার, এরকম। আচ্ছা, ওকে। তো যেটাই পড়ে এই এইগুলো পার্থক্য পরীক্ষায় কাইন্ডস অফ আসবে না আসলে, জিনিস থাকে। আচ্ছা, এইটা হচ্ছে বিল্ড ইন ডেটা টাইপ, এটা কি ডেটা টাইপ বলেন তো? স্যার বিল্ড ইন। বিল্ড ইন ডেটা টাইপ, আর কোশ্চেনটা এখান থেকে হয়, ওকে। এখন এই যে ক্যারেক্টার, এখানে এমসিকিউ আসে কি সেটা আগে যে আমরা জানি। ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা হচ্ছে যে যেরকম যে কোনো একটা অক্ষর হতে পারে আমার, তাই না? তো এইটা আর কি। আচ্ছা, এই ক্যারেক্টার যখন আমার আসলো বা আমি টপিক পড়াচ্ছি, এখানে আরেকটা জিনিস আসে, একটা হচ্ছে সাইন আর হচ্ছে আনসাইন। কেউ একটু বলেন তো সাইন কি জিনিস, আনসাইন কি জিনিস? সাইন তো স্যার কোনো চিহ্ন, সংকেত। সংকেত। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা হয়তো বুঝতে পারিনি, আমি একটু পড়াই তারপরে বুঝাচ্ছি, ওকে। আচ্ছা, ক্যারেক্টারটা হচ্ছে নর্মালি কত বাইট জায়গা দখল করে বলেন তো? 1 বাইট।
ক্যারেক্টারটা হচ্ছে 1 বাইট। 1 বাইট বা 1 বাইট। কেউ আবার ভুল করে বিট বলেন না, হ্যাঁ? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। এইটার দেখেন, এইটার রেঞ্জ আছে একটা, পরীক্ষায় কিন্তু আসে। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে একটা আছে সাইন রেঞ্জ, সাইন রেঞ্জ, আর একটা আছে হচ্ছে আনসাইন রেঞ্জ। হ্যাঁ, একজন লিখছে, একটা হয়েছে, মোটামুটি হয়েছে আর কি। আচ্ছা, সাইন রেঞ্জটা কি? সাইন রেঞ্জটা হচ্ছে যে আপনার এইটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, মানে ঋণাত্মক থেকে শুরু হয়। সাইনটা হচ্ছে কত থেকে শুরু হয়? এটা কিসের থেকে শুরু হয়? ঋণাত্মক, মানে নেগেটিভ থেকে শুরু হয়, নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত। ওকে, আর আনসাইনটা হচ্ছে শুধু পজিটিভ। এইটা সাধারণত হয় হচ্ছে মানে 0 থেকে আচ্ছা 0 থেকে যে রেঞ্জটা আমার থাকবে নর্মালি সেটা ধরা হয়। ওকে, আচ্ছা, এখন এই আনসাইনটা হচ্ছে কি? আনসাইনটা হচ্ছে 1 থেকে থাকবে স্যার। 0 থেকে, হ্যাঁ, আনসাইনটা হচ্ছে 1 থেকে। শুধু পজিটিভ 0 থেকে শুরু হবে। ওকে, তাহলে এখন আমার একটু লেখাটাই হচ্ছে, তাহলে সাইনটা হচ্ছে, সাইনের যে রেঞ্জ সেটা হচ্ছে -128, এটা ক্যারেক্টারের কিন্তু, থেকে +127 এই পর্যন্ত, কার? এটা সাইন রেঞ্জ। আচ্ছা, আর আনসাইন্ডের রেঞ্জটা কত? 0 থেকে 255। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে ইন্টিজারের যেটা রেঞ্জ সেটা আমরা বুঝলাম, এবং এইটার যে কতটুকু জায়গা দখল করে সেটা, সরি ক্যারেক্টারের, ইন্টিজার না, সরি ক্যারেক্টারের, এটা আমরা জানলাম আর কি। এখন ইন্টিজার নিয়ে আমরা কথা বলবো। তো ইন্টিজারের হচ্ছে এটা কত বাইট জায়গা দখল করে বলেন তো? 4 বাইট। 4 বাইট জায়গা দখল করে। এটা প্রত্যেকটা একটা এমসিকিউ, তো 4 বাইট জায়গা দখল করে। এখন এটা কিন্তু ভাইবাও, শুধু যে এমসিকিউ তা না, ভাইবাও। আমি আগেই বলছি যে আমার প্রিপারেশনটা হচ্ছে এমসিকিউ এবং ভাইবা বেস, কারণ আপনার আগামী যে পরীক্ষাগুলো হবে, মানে নেক্সট বাংলাদেশে চাকরির পরীক্ষাতে, ধরেন ব্যাংক বাদে আপনি যদি পিএসসি বলেন বা এনটিআরসি বলেন বা আরও যে পরীক্ষাগুলো আছে, এইগুলোতে ধরেন রিটেন হতে হবে, সেটা পরের বিষয়, কিন্তু প্রিলি হবে মাস্ট। এবং প্রিলি এবং ভাইবা বেস মানে পড়াশোনাটা আপনাকে এখন বুঝতে হবে, ঠিক আছে? তো আমি যেভাবে ক্লাসে, যেটা প্রিলি এবং ভাইবা বেস, এন্ড পরীক্ষায় এটা ভাইবাতে এভাবে ধরবে যে হচ্ছে ইন্টিজারের রেঞ্জ কত বলো তো, আপনি তখন অ্যান্সার দিতে হবে। ওকে, এখন ইন্টিজারটা হচ্ছে কি আসে? এটা হচ্ছে ইন্টিজারটা আসে হচ্ছে যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে সবই হচ্ছে আমার ইন্টিজার, তবে এটার একটা রেঞ্জ আছে, হ্যাঁ। আচ্ছা, তো অপশনে সবসময় যে বাইট কথাটা উল্লেখ থাকবে ব্যাপারটা এরকম না, অপশনে আপনার বিট কথাটাও উল্লেখ থাকবে। তাহলে এই যে ক্যারেক্টার যেহেতু 1 বাইট, এটার কিন্তু পরীক্ষাতে বিটও থাকতে পারে। কত? 8 বিট। স্যার ক্লিয়ার? স্যার 1 মিনিট স্যার, মানে স্যার বিট আর ক্যারেক্টারের ভিতরে স্যার পার্থক্য কি স্যার? বিট আর ক্যারেক্টারের মধ্যে পার্থক্য কি? ক্যারেক্টার স্যার, আচ্ছা, স্যার বিট ছোট, বাইট বড়। বাইট বড়। হ্যাঁ, বাইট বড়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বাইট বড়, বিট ছোট। আমি এটা গতদিন মনে হয় একটা ক্লাসে বুঝাইছি। আচ্ছা, যেহেতু কোশ্চেন আসছে আমি এটা বুঝাই দিই। আচ্ছা, ধরেন এ লিখতে, এ মানে কত বলেন তো? এ হেক্সাডেসিমাল এ ধরলাম, অথবা হচ্ছে এবিসিডিতে পড়ে যাচ্ছি, কারণ এখানে অনেক ব্যাপার আছে। এবিসিডির এ যখন চিন্তা করব মানে অক্ষরের, তখন এখানে অনেক ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করি, এই যে এ হেক্সাডেসিমালের এ বলেন, অথবা বড় হাতের এর যেটা হচ্ছে, এটাকে কি কোড বলা হয় আমি ভুলে গেলাম। ধরেন ছোট এ হচ্ছে 97, এটাকে কি বলা হয় জানো? কি কোড? ASCII কোড, রাইট, ASCII কোড। ওকে, জাস্ট মনে ছিল না। এখন এ কত? 97। এখন 97 লিখতে মানে কয়টা বিট লাগে? এখন লিখেন 1 2 4 8 16
32 64। আচ্ছা বলেন কয়টা লাগবে? স্যার 1001 আর হলো 011 1 001 97 হওয়া লাগবে কিন্তু। স্যার 110001 1100 01 0 আর 1। আচ্ছা জি। আমার এটা কত এটা হিসাবে এখন বের করবো না, আপনারা নিজেরা বের করবেন। কিন্তু আমি একটা জিনিস যেটা বুঝাচ্ছি, ধরেন এখানে কয় ডিজিট গেছে? 4 7, আরো এক ডিজিট হতে পারতো, তাই না? জি। এটা কত? এখন বলেন যে এখানে কয় বিট আছে বলেন তো? 8 বিট। 8 বিট। আচ্ছা এখন ক্যারেক্টারে এইরকম 8 বিট নিতে পারবে। দেখেন আমাকে হচ্ছে একটা ক্যারেক্টার লেখার জন্য আমার কয় বিট লাগছে? এখানে 7 বিট লাগছে না? জি। বিষয়টা বোঝে না। কম্পিউটার তো এ বি সি ডি এগুলো বোঝে না, তাই না? বোঝে কি? এটা কিন্তু একটা ডিপ কোশ্চেন না। বুঝাচ্ছি আমি, হ্যাঁ। মানে ধরেন যে কম্পিউটারটা কিন্তু এবিসিডি বোঝে না, তো এবিসিডি কিসে কনভার্ট করে? তো এইভাবে তো বাইনারিতে কনভার্ট হয়, জি। ঠিক আছে? তো এই যে এখানে তাহলে আমাকে একটাই কত কত লাগছে বলেন তো? 8 বিট। তাহলে আটটা লাগতেছে না। কোশ্চেন ক্লিয়ার মুমিনুল? জি স্যার এখন ক্লিয়ার। আচ্ছা ওকে, তো এইবার আমরা হচ্ছে 4 বাইটের কথা বলবো, মানে ইন্টিজারের কথা বলবো। আচ্ছা ইন্টিজার হচ্ছে 4 বাইট। এখন 4 বাইট মানে কি? পরীক্ষায় যে সবসময় বাইট থাকবে এটা না, 32 বিট। ক্লিয়ার? আচ্ছা 5 মিনিটে আমি ক্লাস শেষ করবো। আমি নতুন লিঙ্ক দিব, ওকে? নতুন লিঙ্কে আমি শুধু গল্পই করব, সব প্রশ্ন নিব, ওকে? আচ্ছা আচ্ছা সরি, ফ্লটটা কি বলেন তো? আমি এগুলো একটু শর্ট করে এটা স্যার দশমিক ভগ্নাংশ। দশমিক আচ্ছা এখন দশমিক সংখ্যা floating ফ্লট হয়। এবং ডাবলের মধ্যে একটা পার্থক্য আছে, এই জিনিসটা পরীক্ষায় আসে এবং ভাইবা আসে। ফ্লট ডাবল, ওকে? ডাবল। আচ্ছা এই ফ্লটটা হচ্ছে ফ্লট দুইটাই কিন্তু দশমিক, দুইটাই কিন্তু কি দশমিক, কিন্তু এখানে একটা রেঞ্জ আছে, প্রিসিশন যেটাকে বলা হয়। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আপনার দশমিকের পরে কয় ঘর থাকবে, সেটার উপর ডিপেন্ড করে ফ্লট আর ডাবল হচ্ছে কাজ করে, ঠিক আছে? আমার যদি দশমিকের পরে 6 থেকে 7 ঘর আমার প্রয়োজন হয়, তাহলে আমি ইউজ করবো হচ্ছে সর্বোচ্চ 6 থেকে 7 ঘর, তাহলে ফ্লট। আমার যদি এখন আরও বেশি দরকার হয় 15-16 সর্বোচ্চ, তাহলে সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে ডাবল। ক্লিয়ার? এখন এই ফ্লটটা হচ্ছে 4 বাইট। এটা বুঝি নাই, একটু আবার প্লিজ বলবেন। আচ্ছা ধরেন আমার হচ্ছে এটা আমি নেক্সট ক্লাসে সরাসরি মানে দিয়েই বুঝাবো, তারপরে এখন একটু বোঝাচ্ছি। ধরেন আমার দরকার 3.1416, আরও একটা দরকার ধরলাম 2 3, যাই হোক মানে জাস্ট লিখলাম আর কি। আবার এটা পায়ের মান ধরেন না, আমি জাস্ট একটু লিখলাম আর কি। এখন দশমিকের পরে এখানে কয় ঘর আছে? 6 ঘর। 6। আমার যদি এখন 6 ঘর লাগে, কমপক্ষে ধরেন 6 বা 7, সর্বোচ্চ 7, অনেক সময় 6 ঘর, অনেক কম্পাইলার 6 এর উপরে কাউন্ট করে না, অনেক কম্পাইলার 7 পর্যন্ত কাউন্ট করে, ওকে? এখন যদি আমার এই পর্যন্ত লাগে 6 বা 7, তাহলে আমি ইউজ করবো হচ্ছে ফ্লট। ভাইভাতে কোশ্চেন করতে পারে কখন ফ্লট ইউজ করবো, কখন ডাবল ইউজ করবো, ওকে? এইবার ডাবলের কথা যদি চিন্তা করেন, তো ডাবল হচ্ছে 15 এবং 16 ঘর পর্যন্ত। ধরেন আমার 3.14162345, আবার এরকম করে কত পর্যন্ত হবে? 1 2 3 4, এরকম করে 15 পর্যন্ত, বা 15টা দশমিকের পরে আমি নিতে পারবো কিসে? ডাবলে, ঠিক আছে? কিসে নিতে পারবো এটা? এবার কি ক্লিয়ার বোঝা গেল? জি স্যার। ওকে ঠিক আছে। তো এইটাই মূলত আজকে এরকম আজকে ক্লাসটা এতটুকুই। এখন হচ্ছে আমি নতুন একটা লিঙ্ক দিয়ে আপনাদের সকল কোশ্চেন নিব। আচ্ছা এখন ক্লাসটা কি কেমন লাগছে বলেন? অনেকদিন পরে ক্লাস করছেন। স্যার 2016 সালের পরে স্যার আর সি প্রোগ্রামিং করা হয় নাই, মানে আজকে ফার্স্ট সেমিস্টারে ফিরে গেছি স্যার, যাক। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, তো আমাদের আজকে ক্লাসটা রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই, এই পর্যন্ত রেকর্ড থাকবে। এরপরে যেগুলো গল্প করবো সেগুলো হয়তো রেকর্ড করবো না। তো ঠিক আছে, আমি হয়তো স্যার ভালো গাইডলাইনের অভাবে স্যার এতবার ফেল করছি, ইনশাআল্লাহ এবার পাস করবেন। মানে এইটুকু গ্যারান্টি অন্তত দিতে পারি যে যদি আমার ক্লাসগুলো সবকিছু ঠিক মতো করেন, ফেল করবেন না, ভাইভাতেও ফেল করবেন না, ওকে? মক ভাইবা আমরা নিয়ে, ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। নিউ লিঙ্ক দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।